তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? জনাব হাসান আব্দুল্লাহ, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানে না অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে, কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন। যিনি অবিসংবাদিত নেতা ৭১-এ ছিলেন, তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায়? নাকি সেই রিসেট বাটন, যেটা কথা আমরা অনেক শুনেছি, আপনারা আসলেই চেপেছিলেন? জনাব হাসান আব্দুল্লাহ, দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিগত 15-16 বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল, পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে একটা নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের ক্রিটিসিজম, অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যেমন দেখেন, গত 16 বছরে 15 বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই, আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে, ক্রিটিসিজম লেখা হয়েছে? আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন, তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে ক্ষমা চেতে হয়েছিল, এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে 7ই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে, যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। এখন দেখেন, 7ই মার্চের বক্তব্য নিয়ে, 7ই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বক্তব্য, এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল, ক্লোজড করে ফেলা হয়েছিল। যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না, সমালোচনা করতে পারে না, তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয়, মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়, যেটা 5ই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর ওই যে আমরা দেখেছি মুজিবের মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে, সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়। আপনি কোন জাতিকে আপনার অনুমতি নেই, আমি আসলে দুটি বিষয় আপনার কথা বলতেছেন। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল, আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন, আমিও নিজে এটি বলতে চাই। তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয়, তাহলে কি তার এন্টিথিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা, তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? এখন আপনি তার মূর্তি ভাঙার কথা বলেছেন, থিসিসের কথা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু এন্টিথিসিসের যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল। থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে, সেটা থেকে সিনথিসিস আসবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল, শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যেই ক্যারেক্টার গুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে। তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই, সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদকে অস্বীকার করা ছিল? তাজউদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনো ভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন। আপনি নিশ্চয়ই এটিও জানেন 75 থেকে 96 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল। আওয়ামী লীগকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোন এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে, এবং এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না, বা এটার কোনো ধরনের সলিউশন নাই, সেটা সবার পলিটিক্যাল হিস্সা, সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয়, যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে। এবং আমরা প্রশ্ন করি, হাসান আব্দুল্লাহ যেহেতু খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আপনাদের এখানে পড়তে এসছেন, আপনার এখানে যারা পড়তে এসছেন, তাদেরকে আন্দোলনে যেতে বলেছেন কিনা? এক দুইবার
অনেকবার। আমি ব্যক্তিগতভাবে আমি যখন পড়াই, আমি যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেই, ওই পুরো সময়টাই আমি হচ্ছে একজন যে মাঠের যে হাসনাত আব্দুল্লাহ এবং ক্লাসের হাসনাত আব্দুল্লাহ দুইটার মধ্যে আমি পার্থক্য রাখি। এবং আমার পারিবারিক হাসনাত আব্দুল্লাহ, অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের যে ক্যারেক্টার গুলো, আমাদের প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয়। আমি যখন মাঠে আসি তখন আমার এক ধরনের হাসনাত আব্দুল্লাহর এক ধরন থাকে। আমি যখন নিজে পড়তে যাই, আমি এখনো পড়াশোনা করি, তখন আমার রোলটা এক ধরনের থাকে। অর্থাৎ এই যে ডিস্টিংক্ট ডিফারেন্স গুলো আমি ধরে রাখি। আচ্ছা, সেই জায়গা থেকে আমি এমন কোন আপনার এমন কোন আলাদা ভাবে কখনো আমি বলিনি। আপনার এমন কোন চেহারা আছে যেটা আমাদেরকে দেখান নাই, আপনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। মানুষের প্রতিনিয়ত মানুষ নিজেকেও এক্সপ্লোর করে। আমরা যেটাকে আমরা বলি যে আমাদের 4 ধরনের ক্যারেক্টার থাকে, 4 ধরনের উইন্ডো থাকে। এটাকে জোহারি উইন্ডো বলে। আমরা মিডিয়াতে আপনারা যারা আছেন এটা জানেন। জোহারি উইন্ডোতে আমরা দেখি যে 4 ধরনের ব্যক্তিত্ব থাকে। তো মানুষ নিজেকে প্রতিনিয়ত এক্সপ্লোর করে। তো নিশ্চয়ই এমন কোন চেহারা, এমন কোন রোল হয়তো আমাদেরকে হতে পারে যেটা এখনো মানুষ। হাসান, আপনাকে ধন্যবাদ। অনেকদিন পরে জোহারি উইন্ডোর কথা শুনলাম, মানে ক্লাসরুমের বাইরে। শেষ প্রশ্ন, আপনার এমন কোন রূপ কি আছে যেটা আসলে মানে আমরা আসলে আলাপ আলোচনায় প্রশ্নের মধ্যে আসবে, কিন্তু আমি জাস্ট প্রশ্নটা উঠলো বলে যেটা আপনি আসলে লুকিয়ে রাখেন, আড়াল করে রাখেন, মানে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মতো আপনার কোনো মিস্টার হাইড কি আছে? না, যেটা যদি সিক্রেট কে আমরা প্রকাশই করি সেটা তো আর সিক্রেট থাকে না। যদি এমন কোন ক্যারেক্টার যেটা আমি জানি নাই, পার্সোনালিটির যে ধরন, সেটা যেহেতু এখনো পর্যন্ত সামনে আসে, ঠিক আছে, হয়তো আসবে বা প্রতিনিয়ত আমরা নিজেকে এক্সপ্লোর করব। ঠিক আছে হাসান, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর রহমানের কাছে যেতে চাই। ডক্টর রহমান, আমরা দ্রুতই প্রথম প্রশ্নটার মধ্যে আসি। নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের আপনি একজন সদস্য, আপনার একটা রাজনৈতিক পরিচয় আমরা জানতাম আসলে, আপনি বা জানি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি, সেটা কি এখনো আছেন কিনা? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এখন অবধি কি করছে সেটাও একটু জানতে চাই। ইন্ট্রোডাক্টরি কোশ্চেন একটু সংক্ষেপে যদি বলেন ডক্টর রহমান। আমি খুব সংক্ষেপে বলছি। আমি আমার রাজনৈতিক দলের যে পদ ছিল এবং সাধারণ সদস্য পদ দুটো থেকেই রিজাইন করেছি এই কমিশনের সদস্য হওয়ার পর থেকে। ইনফ্যাক্ট এই কমিশনের সদস্য হিসেবে প্রাথমিকভাবে আমার নাম প্রস্তাবিত হওয়ার পরই ইনফ্যাক্ট আমি আমার দলে এটা জানিয়েছিলাম। তারপরে যখন এটার গ্যাজেট হলো তখন আমি রিজাইন করেছি। আমি এখন কোনো রাজনৈতিক দলের সাধারণ সদস্যও না, কারণ আমার কাছে মনে হয়েছে যে কাজটা এই মুহূর্তে করার সুযোগ আমি পাচ্ছি, সেই কাজটা এই মুহূর্তের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেটার জন্য আমি আমার অন্য পরিচয়টা থেকে বেরিয়ে আসা যৌক্তিক হবে। এবং যেহেতু আমি এমন একটা বিষয়ে কাজ করব, ফলে আমার দলের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট সেটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি করতে পারে, সেই কারণে আর কমিশন এর মধ্যে ফর্মালি। জি, আপনি কোনো কাউন্টার প্রশ্ন থাকলে করতে পারেন, না আমি কমিশন নিয়ে কথা। জি, কমিশন নিয়ে আর কোনো কাউন্টার প্রশ্ন নাই, ইটস ফাইন। জি, কমিশনের আমরা ফর্মালি বেশ কয়েকটা মিটিং এর মধ্যে করেছি। প্রথম আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন বসে কাজ করতে শুরু করলাম আমরা দেখলাম 3 মাস আসলে খুব কম সময়, অন্তত আমাদের কমিশনের জন্য। কারণ আমাদের এই কমিশনের মানে ব্যক্তিটা অনেক বড়। আমরা শুধু নির্বাচন কমিশন বলে বা নির্বাচন বলে আমাদের মাথায়, যেহেতু আমাদের সামনে একটা সংসদ নির্বাচনের কথা আছে, সামনে সেটাই আসবে, কিন্তু এটা তো আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ডিল করবে। রাষ্ট্রপতি নির্বাচনও আছে, কিন্তু ওটার চাইতে অন্যগুলো অনেক বড় ব্যাপার। ফলে আমরা কিছু কাজের মধ্যে করেছি। আমরা প্রাথমিকভাবে কি কি কাজ করব সেটার একটা বিস্তৃত পরিকল্পনা করেছি। আমাদের কতগুলো আইন, কতগুলো বিধিমালা, সেগুলোতে হাত দিতে হবে। এবং ইলেকশন ম্যানেজমেন্ট পুরো, মানে আমরা এটাও একটু ক্লিয়ার করি, অনেকের ধারণা হচ্ছে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন রিলেটেড না। একটা নির্বাচন কমিশন এটার অংশ এবং খুব বড় অংশ, কিন্তু আমাদের দেশের নির্বাচনের প্রসেসের সাথে প্রশাসন, আপনি নিজে প্রশাসনে এক সময় কাজ করেছেন, আপনি জানেন, প্রশাসন বা সাধারণ সচেতন নাগরিকরাও জানেন, পুলিশ, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থার সাথে জড়িত। ফলে এই সবকিছুকে একত্র করে এই পুরো যে কাজগুলো আছে এর সাথে জড়িত যত আইন আছে, বিধিবিধান আছে এবং চর্চা আছে, একটা দেশে শুধুমাত্র আইন বিধিবিধানই শেষ কথা না, নর্ম ম্যাটার করে, এই সবকিছু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেগুলো নিয়ে কাজ আমাদের প্রাথমিকভাবে শুরু হয়েছে। আচ্ছা, ডক্টর জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাত আব্দুল্লাহকে করবো, সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো, কিন্তু আমরা একটু হাসনাত আব্দুল্লাহকে আগে শুনতে চাই।